খেটে খাওয়া গরিব মানুষের দোকান। আমাদের মনে হচ্ছে আমরা কোনো জঙ্গি বসেছিলাম ওখানে। আমার দুটো ছেলে বাড়িতে, মা অসুস্থ, কোনো রকম আমি এমএ পাস, আমি কোনো শিক্ষা দিইনি, সবাই বলছে যে চাকরি করে না করো, ওকে চাকরি কে দেবে? আমি অনেক চেষ্টা করেছিলাম। বছর 40-এর বিশ্বজিৎ সাউ একজন বেআইনি মানুষ, সরকার তাই বলছে। শনিবার পর্যন্ত দমদম স্টেশনের হকার ছিলেন। মধ্যরাতের উন্নয়নের বুলডোজারে গড়িয়ে যাওয়া দোকানগুলোর মধ্যে বিশ্বজিতের দোকানও ছিল। বিশ্বজিৎ এখন কে? শনিবারের আগে বিশ্বজিৎ কে ছিলেন? বিভিন্ন মিডিয়াতেও আমরা দেখেছি, ফেসবুক বলুন বা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি যে হকারের দেখতে সামনে তিনতলা বাড়ি বা কিন্তু বাস্তবটা দেখতে পাচ্ছেন সামনে যে আমার কি অবস্থায় আছি আমরা। আমার বাড়ি কীরকম, তিনতলা বাড়ি না পাঁচতলা বাড়ি, না আমরা কত টাকা ইনকাম করি প্রতিদিন। আমার দোকানটা দমদম 4 নম্বর প্ল্যাটফর্মে বারাসাতের দিকে যে শেড আছে, শেডের তলায় কেক, বিস্কিট, জল এসবের দোকান। এই দোকানটা আজকের নয়, 1991 সালে আমার বাবা দোকানটা চালু করেছিলেন। তখন আমার বাবাই যে দেখছেন আমরা বাড়িতে বসে আছি, এটা এখানে এভারেস্ট রাবার বলে একটা বড় ফ্যাক্টরি ছিল, বাবা কাজ করতেন। তা বিভিন্ন কারণে সেই সময় কারখানাটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর বাবা প্রথমে খৈনি বিক্রি করে শুরু করে জীবন চালু করে, আমাদের কোনো পড়াশোনা শেখান। তো আমি 2008 সালে এমএ পাস করি রবীন্দ্রভারতী থেকে মডার্ন হিস্ট্রিতে। করার পর অনেক চাকরি বাকরি অনেক চেষ্টা করি, কিছুই করতে পারিনি। ফার্স্ট যখন আমার টেট চালু হয় তো সেই সময় দিয়েছিলাম, তো কোনো ফল হয়নি। আমি ভাবতাম যে আমরা পড়াশোনা করেছি কিন্তু আমাদের হয়তো পরীক্ষাতে হয়তো ঠিক দেওয়া হচ্ছে না, কিন্তু এখন তো পরে বুঝতে পেরেছি যে কী কারণে আমাদের হয়নি। যখন চাকরি হলো না, হতাশ হয়ে তখন আমি বাবার সঙ্গে ব্যবসা শুরু করি। তো যাই হোক, কোনোরকম আমাদের সংসার চলছিল ঠিকঠাকভাবেই। মা অসুস্থ, মায়ের হার্টের প্রবলেম আছে, প্রেশারের প্রবলেম আছে, এসব সবই ওষুধপালা সব আমাদের দোকানেই চলে, সব দোকানের উপরে নির্ভরশীল। কিন্তু হঠাৎ এই যে শনিবার যে অকালভাবে আমাদের সর্বনাশ করা হলো, আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেল। এখন আমাদের যে পরবর্তী দিনগুলো কিভাবে চলবে, আদৌ আমরা বেঁচে থাকতে পারবো কি পারবো না সেটা আমরা জানি না। বিশ্বজিতের অতীত আদতে এক টুকরো পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গে কলকারখানা বন্ধ হয়ে যায়, যে পশ্চিমবঙ্গে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে চলে, যে পশ্চিমবঙ্গে শিক্ষকের চাকরি বিক্রি হয় মোটা টাকায়। বাঙালির নাকি ব্যবসা হয় না? বিশ্বজিৎ চেষ্টা করেছিলেন। প্ল্যাটফর্মের জবরদখলের 4 ফুট বাই 4 ফুট গুমটিতে তিলে তিলে গুছিয়ে নিচ্ছিলেন জীবন। যাত্রী স্বাচ্ছন্দ্যের পরিসর করে দিতে সরে যেতে হয় বিশ্বজিৎদের। বড় ছেলে 5-এ পড়ে, সামনে যে সিথি রামকৃষ্ণ সংঘ বিদ্যা মন্দিরে। ছোটো ছেলে আছে ক্লাস 3-তে পড়ে প্রাইমারিতে, কোমরস্থ স্কুলে। তাদের পড়াশোনা, তাদের খেলাধুলা, আমার 2 ছেলে ক্যারাটেও শেখে, আঁকাও শেখে, কিন্তু আমি চালাবো কী করে এগুলো? সামনের সপ্তাহে আঁকা ছাড়িয়ে দিয়েছে ছেলেকে। আমি কি বললাম, পারবো না সব দিকে চালাতে। টিউশনও হয়তো এই মাসটাই হয়তো শেষ, আর পরের মাস থেকে পারবো কিনা জানি না। এবার কি করে চলবে, কি করব বুঝতে পারছি না কিছু। কালকে যখন আমার ছেলেরা গেছিলেন মামার বাড়ি, গেছিলেন, ফিরছিলেন, দেখছে দোকান দেখে, বলছে বাবা কি হবে এটা, তুমি কি আর দোকানটা উল্টে পড়ে আছে কেন? বলছে তো না, বলছে দোকানটা, বলে চলো দোকানটা সোজা করে আবার ঠিকই আছে দোকান, আমরা আবার দোকানটা সোজা করে দাঁড় করিয়ে দিই। চলো আমরা ঠেলে ঠেলে তুলে দিই দোকানটা, ওখানে গিয়ে আবার বসবে। কিছু বোঝেই না, বলে চলো ধাক্কা মেরে 2জন মিলে, আমরা 3জন 4জন মিলে চলো দোকানটা আবার দাঁড় করার আবার সোজা হয়ে যাবে, যেরকম দোকান সেরকমই তো ঠিক হয়ে যাবে আবার, চলো আমরা নিয়ে করে দিচ্ছি এগুলো। এই বোঝে, যেরকম ওর মতো ও বুঝেছে সেরকম বলেছে। এখন ভাবছি বিয়ে করাটাই সব থেকে বড় ভুল হয়েছে। একার পেট হয়তো ও চালাতেই পারতো, আমার একার পেট আমি চালাতে পারতাম। মানে এই সংসার বাড়ানোটাই সব থেকে বড় ভুল। এই যে বলছে এত দোকান বেড়েছে, ওদের হাঁটতে পারছে না, এত দোকানটা হলো কি করে? আজকে এত দোকান তো ছিল না। যখন নতুন নতুন দোকান বসেছিল তখন কোথায় ছিল তারা? এই রেল মাস্টারই বা কোথায় ছিল? তখন কি ছিল না কোনো রেল মাস্টার? নাকি তখন সরকারই ছিল না কোনো? তখন তো কেউ কিছু বলেনি। আমার সব থেকে কষ্ট লাগছে, এই কথাগুলো বলছে সবাই বাংলাদেশের, যারা এখানে থাকে সবাই বাংলাদেশের, আমরা বাংলাদেশের। এগুলো শুনে কেন গা জ্বলবে না? বলছে যারা বাংলাদেশ থেকে এসছে তারাই নাকি প্ল্যাটফর্মে উঠেছে, তাহলে আমাদের বাড়ি এখানে, আমরা প্ল্যাটফর্মে উঠেছি, কোথায় যাব?
সারা দেশে রাজপথ ফুটপাতে হকার নিয়ন্ত্রণ এবং হকারদের জীবিকার সুরক্ষা সুনিশ্চিত করার জন্য 2014 সালে স্ট্রিট ভেন্ডার্স প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অফ স্ট্রিট ভেন্ডিং আইন পাশ করেছিল তৎকালীন ইউপিএ সরকার। সেই আইন এখনও চালু রয়েছে, তবে রেলের জমিতে হকারি এই আইনের আওতার বাইরে। রাজ্যে বিজেপি সরকার তৈরি হওয়ার পর থেকেই গোটা পশ্চিমবঙ্গে নিজেদের জমি দখলদার মুক্ত করতে উঠে পড়ে লেগেছে রেল প্রশাসন। হাওড়া, শিয়ালদা, দমদম একের পর এক স্টেশনে বুলডোজার নেমেছে। অতীতে রেলের জমিতে উচ্ছেদের নোটিশ এলে হকারদের পাশে দাঁড়াতো তৃণমূলের ইউনিয়ন। প্ল্যাটফর্মে হকার বসাতে প্রাক্তন শাসক দলের নেতাদের টাকা দিতে হতো বলেও অভিযোগ রয়েছে। আমাদের না, কিন্তু জানি, কিন্তু কি করে নাম বলবো তাদের। নতুন যারা নতুন করে পার্টি এসছে, নতুন করে দোকান বসেছে, তারা টাকা দিয়ে দিয়ে ঢুকেছে। এবার সেটা একমাত্র যে যারা পার্টির নেতা তারা জানে ভালো, আর যে দিয়েছে সে জানে ভালো। এবার আমরা জানি, জেনেও চুপ থাকা, আমাদের কিছু বলার নেই। কেননা আমরা প্রথম থেকেও গরিব ছিলাম, এখনও গরিব, আর ভবিষ্যতেও হয়তো থাকবো। আমাদের বাচ্চারাও কী করবে জানি না। সবাই সব কিছু জানে, কিন্তু যারা পার্টির লোক, যারা নেতার লোক, যারা নেতার পেছন পেছন থাকতে পারে, তাদেরই দাম আছে, আমাদের কোনো দাম নেই কথা। আমাদের প্রথম কথা মানুষ বলেই মনে করে না, বুঝলেন তো। মানে রাস্তাঘাটে পড়ে যদি মরে যাই আমরা, তাও কেউ খোঁজ নেবে না যে এরা কারা। ও আমাদের সঙ্গে চলে এসছে আমাদের বাড়ি, ও আর যাবে না স্টেশনে, দোকানে বসে যে বিস্কিট টিস্কিট পাবে সেও তো আর পাবে না। চলে এসছে আমাদের বাড়ি, যেরকম আমাদের জুটবে সেরকম ওরও জুটবে একটু। শনিবার রাতের পর থেকে বিশ্বজিৎ আর হকার নন। এ রাজ্যে লক্ষ লক্ষ বেকারদের দলে ফিরে গিয়েছেন। এখন বিশ্বজিৎ তাহলে কে? মানে আমরা কি করবো এখন, সত্যি কথা বলতে কিচ্ছু ভাবতে পারছি না যে কোনটা করলে ভালো হয়, কোথায় দোকান পাবো। আর পাড়ার মধ্যে যা ভাড়া, এখানে সম্ভব না আমাদের। দোকানের ভাড়া যা, সেটা হয়তো আমাদের মাসিক সংসার খরচ। পাল্টানো দরকার, পাল্টেছে এটাই যে গরিবদের মরে যাওয়া দরকার। কোনো গরিব না থাকুক, শুধু বড় লোকরাই থাকুক, এইভাবেই পাল্টে যাবে।